ওই ডায়াবেটিসের ওই ক্লাসিক্যাল সিমটমসগুলো দেখে আর ডায়াবেটিস ডিটেকশন আমরা করি না। যে কারো ওয়েট লস হচ্ছে, কারো পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, মানে বারবার মূত্রত্যাগ করছে। বিদেশের পাশ্চাত্য দেশগুলোর তুলনায় আমাদের দেশে ডায়াবেটিস 1 ডেকেড আগে ডিটেক্টেড হয়। বিদেশে যদি কারো 50 বছরে ডায়াবেটিস ডিটেকশনের সম্ভাবনা থাকে, ইন্ডিয়াতে 40 বছরে হবে। লিন বডি মাস তা সত্ত্বেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? 5টা জিনিস আমি তাদের জন্য বলতে চাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে ডায়াবেটিসকে কিভাবে আগে ভাগে ধরা যায়, মানে কোন কোন লক্ষণগুলো দেখলেই আপনারা বুঝবেন যে ডায়াবেটিস হলেও হতে পারে, এবং কিভাবে ঘরোয়া উপায়ে এটাকে আপনি ম্যানেজ করতে পারবেন। এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডায়াবেটিস নিয়ে তো আমরা প্রচুর ভিডিও করেছি, তো কিছু কিছু মানুষ আমাদের জিজ্ঞাসা করলেন যে আমার যে ডায়াবেটিস আছে আমি কি করে বুঝবো। তো সেটাই আপনার কাছে আমি জানতে চাইবো। যদিও আমরা প্রচুর আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে, তবু আজকে একটা ডেডিকেটেড ভিডিও যে কিভাবে আমি ডায়াবেটিসটাকে ডিটেক্ট করব। দেখুন, ডায়াবেটিস যে আপনার হয়েছে কানে কানে এসে তার কেউ বলে দেবে না। ডায়াবেটিস হয়েছে সেটা জানতে গেলে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এবার আজকের দিনে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি, ওই ডায়াবেটিসের ওই ক্লাসিক্যাল সিমটমসগুলো দেখে আর ডায়াবেটিস ডিটেকশন আমরা করি না। যে কারো ওয়েট লস হচ্ছে, কারো পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, মানে বারবার মূত্রত্যাগ করছে, খাবার খাচ্ছে বারবার, জল তেষ্টা পাচ্ছে বেশি, ওজন কমে যাচ্ছে, এইসব তো খুব বেশি পাওয়া যায় না। কিছু কিছু পেশেন্টে পাওয়া যায় যে বলেন যে রাত্রিবেলায় বারবার টয়লেটে উঠতে হচ্ছে হঠাৎ করে, তখন ইউরিন টেস্ট করে দেখা গেল যে ইনফেকশন হয়েছে কিনা দেখার জন্য দেখা গেছে ইউরিনে সুগার প্লাস, সেক্ষেত্রে আলাদা কথা। কিন্তু ডায়াবেটিস হওয়ার আপনার মধ্যে সম্ভাবনা আছে, মানে আপনি ডায়াবেটিসের হাই রিস্ক ক্যাটাগরিতে পড়েন, কিন্তু আপনি ডায়াবেটিসের জন্য পরীক্ষা করে দেখছেন না, তাহলে আপনি জানতে পারবেন না আপনার ডায়াবেটিস হয়েছে কিনা। তাহলে কারা কারা ডায়াবেটিসের হাই গ্রেড ক্যাটাগরির মধ্যে পড়েন বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কাদের ক্ষেত্রে বেশি? যাদের বাড়িতে ডায়াবেটিসের ফ্যামিলি হিস্ট্রি আছে, বাবা মার ডায়াবেটিস আছে বা দাদু দিদার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যাদের ডায়াবেটিস আছে তাহলে জেনেটিক্যালি প্রিডিসপোজড হলেন, তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। ওজন বেশি, সেডেন্টারি লাইফস্টাইল, এবং এরকম অনেক পেশেন্ট আছেন যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে মহিলাদের, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। বা এরকম মানুষ যিনি যখন মায়ের গর্ভে ছিলেন, সেই মায়ের যখন ডায়াবেটিস হয়েছিল, জেস্টেশনাল ডায়াবেটিস, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই মানুষগুলো ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে তাদের সজাগ হতে হবে, তাদের মাঝে মাঝে পরীক্ষা করে দেখতে হবে যে ডায়াবেটিস হচ্ছে কিনা। আজকাল তো অফিস থেকে প্রিভেন্টিভ হেলথ চেক আপ হচ্ছে, প্রিভেন্টিভ হেলথ চেক আপসের মধ্যে এরকম মোটা একটা রিপোর্টের খসড়া দিয়ে দিচ্ছেন এবং সেটা আমাদের সামনে এসে দেখাচ্ছেন, ডাক্তারবাবু দেখুন আপনার HbA1c 7.6 হয়েছে, ফাস্টিং সুগার 231। তাহলে তার ডায়াবেটিস হয়েছে, ডিটেক্টেড হলো টেস্ট করার মাধ্যমে। সিমটম দেখে এই যে ঘা কেটে গেছে, ঘা শুকোচ্ছে না, রোগা হয়ে যাচ্ছে, অনেকে বলেন যে চোখে ঝাপসা দেখছি, ডায়াবেটিসে যেসব সিমটমসগুলো হয় সেগুলো ক্লাসিক্যাল সিমটমসগুলো আজকাল আমরা পাই না। অ্যাসোসিয়েটেড সিমটমসও খুব কম পাওয়া যায়, যে বারবার একটা ইনফেকশন হচ্ছে, ইউরিন ইনফেকশন বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা ডায়াবেটিসে হয়, ডায়াবেটিসের কমপ্লিকেশন। ডায়াবেটিসের লক্ষণ বলতে গেলে আজকাল যেটা বুঝি আসলে ডায়াবেটিসের কমপ্লিকেশনের লক্ষণ, যে হাত পা ঝিনঝিন করছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে, কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, চোখে ঝাপসা দেখছে, আর্লি ক্যাটারাক্ট হয়েছে বিকজ অফ ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস ডিটেকশনটা আগে দরকার, তার জন্য রক্ত পরীক্ষা করতে হবে। মানে আপনি যদি লক্ষণ দেখে চেনার চেষ্টা করেন, সেটা অনেক লেট হয়ে যাবে, দেরি হয়ে যেতে পারে, অনেক দেরি হয়ে যেতে পারে। কারণ চোখে আপনি কম দেখছেন মানে কি, মানে সেটা একটা সিভিয়ার জায়গায় চলে গেছে। হ্যাঁ, আজকে আমার হাতে পায়ে ঝিনঝিন অসাড় হয়ে গেছে, মানে সেটা একটা সিভিয়ার পজিশনে চলে গেছে। তো অতদিন অপেক্ষা করা উচিত নয়। যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি আপনার ওজন বেশি থাকে, যদি আপনার PCOS থাকে, যেটা আপনি বললেন একদম, তাহলে অবশ্যই একবার টেস্ট করা দরকার। তবে আমি বলি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এইসব জায়গাতে আমি বলবো 20 বছর হয়ে গেছে, আপনি প্রত্যেক বছরে বাবা টেস্ট করতে আরম্ভ করুন। কারণ বিদেশের পাশ্চাত্য দেশগুলোর তুলনায় আমাদের দেশে ডায়াবেটিস 1 ডেকেড আগে ডিটেক্টেড হয়। মানে বিদেশে যদি কারো 50 বছরে ডায়াবেটিস ডিটেকশনের সম্ভাবনা থাকে, ইন্ডিয়াতে 40 বছরে হবে। লিন বডি মাস তা সত্ত্বেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি আর কি, মানে জেনেটিক্যালি আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। এবার যেটা দ্বিতীয় পর্যায়ে আর কি, মানে আমার যদি ডায়াবেটিস আমার ধরা পড়ে, তাহলে আমি ঘরোয়া উপায়ে এটাকে কি করে ম্যানেজ করব?
দেখুন, পৃথিবীর ইতিহাসে যখন ডায়াবেটিস ডিটেক্টেড হয় তখন লোকে এত কিছু জানতো না যে কিভাবে ডায়াবেটিস হয় এবং ডায়াবেটিস রোগের চিকিৎসা কি। তবে যেসব ডায়াবেটিসগুলো, আমি টাইপ 1 ডায়াবেটিসের কথা বলছি না, মানে টাইপ 1 তো ইনসুলিন তৈরি হচ্ছে না, বা ইনসুলিন যে কোষগুলো তৈরি করে সেগুলো নষ্ট হয়েছে বলে। টাইপ 2 ডায়াবেটিস, যেটা বেশিরভাগ ডায়াবেটিস 90% ডায়াবেটিস পেশেন্টদের, সেটা নিয়ে তো আজকে আমাদের মোটামুটি এই আলোচনাটা। তাদের ক্ষেত্রে এই চিকিৎসার শুরুটাই কিন্তু একটু অন্যরকম। মানে আমরা কিন্তু এই বলি যে ডায়েট, এক্সারসাইজ, তারপরে ওষুধ। মানে আপনি যদি ঘরোয়া উপায়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে চান তাহলে আপনার ডায়েটারি মডিফিকেশন লাগবে, এবার আপনার শরীরকে সচল করতে হবে। আপনার শরীর এতদিন ধরে অচল অবস্থায় ছিল, বা সচল অবস্থায় ছিল কিন্তু যতটা সচল থাকলে ডায়াবেটিসটাকে আটকানো যায় ততটা ছিল না। অথবা আপনি ওই জেনেটিক্যালি প্রিডিসপোজ বলছিলাম, আপনি প্রচুর ভালো ডায়েট খান অথবা খুব এক্সারসাইজ করেন, তা সত্ত্বেও ডায়াবেটিস হয়েছে, মানে সেটা আটকানোর উপায় নেই, কারণ সেটা জেনেটিক্যালি হয়েছে আপনার ডায়াবেটিসটা। তো ডায়াবেটিসটাকে ঘর উপায়ে কন্ট্রোল করতে গেলে ডায়েটারি গাইডলাইন যেটা ডায়াবেটিসের, সেটা মেনটেন করতে হবে। আমি আমার পেশেন্টদের ডায়াবেটিসের যে গাইডলাইন, ডায়েটারি গাইডলাইন, আমি 4টে সেন্টেন্সে বলি, তারপরে তাদের যা কোয়েশ্চেন তাকে এক্সপ্লেন করি, প্লাস আমার অনেক ডায়েটের ভিডিও আছে ডায়াবেটিসে। তো প্রথম কথা হচ্ছে, চিনি, গুড়, মিষ্টি, মধু, মিছরি, নকুলদানা, বাতাসা, এটা বন্ধ করতে হবে। গুড়ও তার মধ্যে পড়ে, খুব ইম্পর্টেন্ট যে গুড়টাও তার মধ্যে বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে ময়দা, ভাত, আলু বা কচু, ওল, যেগুলো মাটির নিচে হয় এবং গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, সেগুলো খাবার পরিমাণ কমিয়ে আনতে হবে। ফলের মধ্যে পেয়ারা, শশা, পেঁপে, আপেল খান। আম, কলা, লিচু, কাঁঠাল একটু অ্যাভয়েড করুন। ভাতের পরিমাণ কমিয়ে দুপুরে একবেলা চাইলে ভাত খেতে পারেন, রাত্রে রুটি খান। এবং এমন করে ডায়েট খেতে হবে যাতে পোর্শন কন্ট্রোল হয়। ভালো খাবার খাচ্ছেন বলেই গাদাগুচ্ছের খেলে হবে না। আর অ্যালকোহল খেলে সেই অভ্যেসটাকে বন্ধ করুন, কারণ অ্যালকোহল, কোল্ড ড্রিঙ্ক বা যে কোনো ধরনের এনার্জি ড্রিঙ্ক, এর মধ্যে হিডেন সুগার থাকে, সেগুলো আপনার সুগার লেভেল বাড়িয়ে দিতে পারে। এটা হচ্ছে মোটামুটি ডায়েটারি গাইডলাইন, ঘরোয়া উপায় ডায়াবেটিস কন্ট্রোল করার উপায়। আর এক্সারসাইজ করতে হবে, ব্রিস্ক ওয়াকিং বলি। এবার বলে ব্রিস্ক ওয়াকিং আবার কি জিনিস ডাক্তারবাবু? সেটা কি হয় ব্রিস্ক ওয়াক করলে? ব্রিস্ক ওয়াকিং হচ্ছে যে পেসে ওয়াক করলে আপনি গান গাইতে পারবেন না, একটা লম্বা সেন্টেন্স বলতে পারবেন না, কিন্তু ছোট সেন্টেন্স আপনি বলতে পারবেন। মানে আপনি এতটাই আপনার ব্রিদিং র্যাপিড হবে, হার্ট পালস রেট বাড়বে, কথা বলতে আপনার একটু অসুবিধা হবে। এতটাই আপনি জোরে হাঁটবেন জোরে যে হাঁটবেন। আপনি গান গাইতে পারবেন না। না, মানে আপনি মানে যেমন আমরা এখন কথা বলছি সেরকম কথা বলা যাবে না, নর্মাল কথা বলা যাবে, কারণ শর্ট সেন্টেন্স বলা যেতে পারে এটা। আর এটার মোটামুটি স্পিড থাকবে 5 to 6 কিলোমিটার পার আওয়ার। শোল্ডার দুটো একটা অ্যালাইন্ড থাকবে, স্পাইন সোজা থাকবে, হাত সুইং করবে, দুটো হাত মুভ করবে, দুলে দুলে হাঁটতে হবে। এবং সেটাতে একটু ঘাম হবে, কিন্তু লিটল সোয়েটিং হবে, এবং উইদাউট এনি ডিসকমফর্ট ইন দ্য চেস্ট। আপনার বুকে কোনো ব্যথা হবে না। কিন্তু এরকম অনেক পেশেন্ট আছে যাদের হার্টের প্রবলেম আছে, তার ব্রিস্ক ওয়াক করতে গেলে যেহেতু কার্ডিয়াক অক্সিজেন ডিম্যান্ড যতটা হওয়ার দরকার ততটা হচ্ছে না, অক্সিজেন পৌঁছচ্ছে না হার্টের আর্টারি, করোনারি আর্টারি সরু হওয়ার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ ডেকে আনতে পারে। তাদের কিন্তু ব্রিস্ক ওয়াকিং এ যদি কোনো রকম ডিসকমফর্ট হয় তাহলে হার্টের পুরো পরীক্ষা করে তারপরে ব্রিস্ক ওয়াক করতে হবে। এটা ব্রিস্ক ওয়াকিং গেল। তার সাথে কিছু রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে, সেটা বডি ওয়েটের এগেনস্টে হতে পারে, কিছু ওয়েটস নিয়ে হতে পারে, পিলাটিস হতে পারে। ফ্লেক্সিবিলিটির জন্য এক্সারসাইজ করতে হবে, মানে আমি যোগার কথা বলছি। মানে সবকটা মিলেমিশিয়ে একটা এক্সারসাইজ আর কি, শুধু হেঁটে পার পাওয়া নাও যেতে পারে। আচ্ছা, এটা মোটামুটি আপনি যদি ডায়েটারি আর এক্সারসাইজের একটা কংক্রিট ছোট্ট গাইডলাইন চান তাহলে সেটা অনেকটা এরকম। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস জানতে চাইবো। আপনি হাঁটতে বলছেন, আমাদের যারা দর্শক আছে অনেক সময় কমেন্ট করেন যে আমার তো হাঁটু ব্যথা, আমি কি করে হাঁটবো, আমার কি বিকল্প ব্যায়াম আছে? যাদের হাঁটু ব্যথা, মানে হাঁটতে গিয়ে অসুবিধা, তাদের বলবো একটু হলেও হাঁটুন। একটু হাঁটলে হাঁটুর মোবিলিটি হবে, তো ফ্লেক্সিবিলিটিটা ঠিকঠাক থাকবে। হাঁটু থাকা সাইনোভিয়াল জয়েন্ট, তার ভেতরে ফ্লুইডটা থকথকে হয়ে যাবে। ফ্লুইডটা যদি ঠিকঠাক থাকে তাহলে ব্যথাটাও কম হবে। মোবিলিটির জন্য একটু হাঁটা চলা করা দরকার। যারা একদম হাঁটতে পারছেন না, সুইমিং করতে পারেন। যাদের হাঁটুতে সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস হয়ে জয়েন্ট ডিস্ট্রাকশন হয়েছে, একদম হাঁটা চলার অসুবিধা, তারা সুইমিং করতে পারেন জলের মধ্যে, তারা অনেকটা ভালো হাঁটতে পারবেন। আর বাড়িতে কিছু স্ট্যাটিক সাইকেল পাওয়া যায়, সেটা দিয়েও তারা এক্সারসাইজ করতে পারেন।
এগুলো গেলে পায়ের এক্সারসাইজ। আর হাতের এক্সারসাইজ এবং বডির এক্সারসাইজ সেরকম অনেক পদ্ধতি আছে, যন্ত্র আছে যেগুলো দিয়ে করা যায়। আচ্ছা, এবার এই আলোচনাটা তো আমরা শুনলাম, কিভাবে প্রিভেন্ট করতে পারি সেটাও বুঝলাম। তো এইবার আমি কখন ডাক্তারের কাছে পৌঁছবো? আমার এতেও আমার কন্ট্রোল হচ্ছে না। আপনার ডায়াবেটিস কন্ট্রোল না হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। প্রথমেই আমি বলি, আপনার ডায়াবেটিস ডিটেক্টেড হলে প্রথমেই আপনি ডাক্তারের কাছে যান। আচ্ছা আচ্ছা। এই ভিডিওটা শুনে প্রথমেই ডায়েট এক্সারসাইজ শুরু করবেন, আপনি করুন, কিন্তু একজন ডাক্তারের কাছে যান। সেই ডাক্তারবাবু আপনাকে পরীক্ষা করে দেখবেন আরো কিছু প্রবলেম আছে কিনা, আপনার ডায়াবেটিসের জন্য কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হলে করতে হবে, এবং আপনার ব্লাড প্রেশার কেমন আছে সেটা দেখতে হবে, আপনার অন্য কোনো সিমটম আছে কিনা ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন যেগুলো আপনার কার্ডিওভাস্কুলার ফাংশনকে খারাপ করছে বা হার্ট বা রক্ত বাহুগুলোকে অ্যাফেক্ট করছে, সেটা একটা ডাক্তার ছাড়া আপনি বুঝতে পারবেন না। ডাক্তাররা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, কিছু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে দেবেন, তার মাধ্যমে জানার চেষ্টা করতে হবে যে আপনার ডায়াবেটিস রিলেটেড কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, মানে অদূর ভবিষ্যতে কোনো রকম জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আপনার শরীরের মধ্যে। ডায়াবেটিস একটা ক্রনিক অসুখ। এই ক্রনিক অসুখ মানে আপনাকে ডায়াবেটিস হলে খুব কম সংখ্যক লোক সেটাকে রিভার্স করতে পারেন, বাকিরা পারেন না, সেটাকে বয়ে নিয়ে চলতে হয়। ডায়াবেটিসের কিওর এখনো সারা পৃথিবীতে আসেনি। ডায়াবেটিস একটা ক্রনিক অসুখ বলেই আপনাকে সবসময় একজন চিকিৎসকের নজরে থাকতে হবে, এবং আপনি যে চিকিৎসকের সঙ্গে কমফোর্টেবল, যার কাছে যেতে আপনি অভ্যস্ত, যাকে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, সেই চিকিৎসকের কাছে থাকবেন আর তার আন্ডারে থাকবেন। তিনি আপনাকে কোন সময়ে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছু পরীক্ষা করতে দেবেন, নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনাকে শারীরিক পরীক্ষা করে দেখবেন কোন রকম অসুবিধা তৈরি হচ্ছে কিনা, আপনাকে কিছু গাইডলাইন দেবেন। যেমন খুব সাধারণ জিনিস যে ডায়াবেটিসে আমাদের ডায়াবেটিক ফুট আলসার হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের পায়ের স্বাস্থ্য ঠিক হচ্ছে কিনা, সেখানে ঘা হচ্ছে কিনা, ইনফেক্টেড হচ্ছে কিনা, তাহলে পা চেক আপ তো করতে হবে। তাহলে নিজের পাকে নিজেকেই প্রত্যেকদিন দেখতে হবে পায়ের তলায় যে কোনো রকম কাটা ফাটা, কালার চেঞ্জ, ক্যালাচ ফরমেশন এগুলো হচ্ছে কিনা। ডায়াবেটিস অসুখ আপনি নিজে একা ম্যানেজ করার মতো আপনার এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, আপনি তো ডাক্তার নন, তাহলে আপনার ডায়াবেটিস ম্যানেজ করার এক্সপিরিয়েন্স নেই। আপনি হয়তো অনেক ভিডিও শুনেছেন ডায়াবেটিস রিলেটেড, সেটা শুনে আপনার মনে হয়েছে আপনি ডায়াবেটিস সম্বন্ধে অনেক জ্ঞান আহরণ করেছেন, কিন্তু এই জ্ঞানটাও যথেষ্ট নেই একজন ডায়াবেটিক পেশেন্ট হ্যান্ডেল করার জন্য। এর জন্য লাগে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স লাগে, মানে পেশেন্টকে চিকিৎসা করার অভিজ্ঞতা লাগে, পেশেন্টের জটিলতা চিকিৎসা করার অভিজ্ঞতা লাগে, পেশেন্টের বিভিন্ন রকম আর্থ সামাজিক পেশেন্ট ঘাঁটার অভিজ্ঞতা লাগে। সেটা আপনার যেহেতু নেই বা সেটা ভিডিও শুনে সেটা তৈরি হওয়া সম্ভব নয়, সেই জন্য ডায়াবেটিস ডিটেকশনের পরে আপনার নিকটবর্তী কোনো একজন ফিজিশিয়ানের আন্ডারে যান, যিনি আপনাকে একটা মোটামুটি ডায়াবেটিসের চিকিৎসার গাইডলাইন দেবেন, আপনাকে একটা ডায়েটারি গাইডলাইন দেবেন, আপনাকে এক্সারসাইজ কিভাবে করতে হবে সেটা বলবেন। সেই চিকিৎসক আপনার শরীরে কোনো রকম জটিলতা তৈরি হচ্ছে কিনা সেই চিকিৎসকের কাছে গিয়ে বলবেন। অনেক সময় আপনি যদি চিকিৎসকের সঙ্গে মেন্টাল আপনার ম্যাচিং না হয়, আপনি কমফোর্টেবল না হন, ডায়াবেটিসের এমন কোনো কমপ্লিকেশন আছে, এমন কিছু কমপ্লিকেশন আছে যেগুলো আপনি ডাক্তারের কাছে গিয়ে বলতে পারবেন না। যেমন সেক্সুয়াল ডিসফাংশন কিছু হয় যেগুলো ডায়াবেটিসে খুব কমন, আপনি গিয়ে বলতেই পারবেন না, নতুন ডাক্তারের কাছে গিয়ে আমতা আমতা করবেন। ফলে বা আপনার ডাক্তারকে যে মানে আমার কেবিনে সবসময় একজন মহিলা অ্যাটেন্ডেন্ট থাকেন, একজন পুরুষ মানুষ এলেন হয়তো, তিনি তার সামনে বলতে নাও পারেন যে আমার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, কিন্তু তার সঙ্গে যদি আমার পরিচিতি থাকে তিনি বলবেন যে ডাক্তারবাবু যিনি বসে আছেন ওনাকে একটু নিচে যেতে বলুন, আমার কিছু কথা বলার আছে। সেটা বললে কমফোর্টেবলি পেশেন্টরা বলতে পারবেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করা যাবে। এছাড়া ব্যালানাইটিসও একটা সমস্যা আছে। হ্যাঁ, খুবই ব্যালানাইটিস, ব্যাকটেরিয়াল ফিমেলদের তো মানে ড্রাইনেস অফ ভ্যাজানা হয়, ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস হয়, তার ডিসপেরিউনিয়া হতে পারে, মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় পেন হতে পারে, যেমন ড্রাইনেস হয়ে যায় যেহেতু। সেই জন্য খুব কমফোর্টেবল একটা সিচুয়েশন দরকার, আর আপনার সঙ্গে আপনার ডাক্তারের একটা যোগসূত্র থাকা দরকার, মেন্টাল ম্যাচিং যেটা আমরা বলি সেটা থাকা দরকার, নাহলে আপনি ঠিক খোলামেলা আলোচনা করতে পারবেন না। ডাক্তারের কাছে এমনিতে খুব কম সময় থাকে একটা পেশেন্ট দেখার জন্য, অনেকে অপেক্ষা করেন, সুতরাং এই অল্প সময়ের মধ্যেই আপনাকে আপনার প্রবলেমগুলো সবটা বলতে হবে এবং ডাক্তারকে সেটা শুনে নিতে হবে, নোট করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সুতরাং যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারকে দীর্ঘ সময় দেখানোই ভালো, রাদার দ্যান চেঞ্জিং দ্য ডক্টরস। বারবার এই ডাক্তারের কাছে একবার দেখালেন, ও ঠিক আছে ইনি তো এর কাছে দেখে নিলাম, তাহলে আরেকজন ডাক্তারের কাছে তিনি বোধহয় আরো কিছু এক্সট্রা বলবেন, নতুন কিছু বলবেন, তাতে কোনোবারেই কোনো জায়গাতে আপনার চিকিৎসাটা সম্পূর্ণ হচ্ছে না, ভালোভাবে হচ্ছে না। সেই জন্য একজন ডাক্তারের কাছে স্টিক করে থাকা দরকার এবং তারই চিকিৎসা নেওয়া দরকার। যাতে মানে আপনারও যখন কোনো সমস্যা হবে আপনিও যেন শেয়ার করতে পারেন, এবং যে সমস্যাটা আর কি তৈরি হচ্ছে তিনিও যেন তার সমাধানটা
দ্রুত দিতে পারেন, কারণ একজন ডাক্তারবাবুর কাছে সেই এক্সপিরিয়েন্সটা আছে, কারণ আপনি যেটা বললেন বিভিন্ন আর্থসামাজিক স্তরের মানুষ, মানে মানুষদের তিনি চিকিৎসা করেছেন, কার কি সমস্যা হতে পারে সেগুলো তিনি সব থেকেই ভালো জানবেন। আচ্ছা, এবার একটা কথা হচ্ছিল যে ডায়াবেটিস যদি হয় তাহলে একটা সময় একটা মারাত্মক আকার ধারণ করতে পারে। মানে আমি জানতে চাইছি যে ডায়াবেটিস যদি হয় এবং আমি যদি চিকিৎসা সেভাবে না করি, তাহলে আমার কি কি সমস্যা হতে পারে এবং সে সমস্যা কত গুরুতর হতে পারে? একটু আগে আমি বলছিলাম যে ডায়াবেটিসের কোনো লক্ষণ নাও থাকতে পারে। হুম, হুম, তাহলে যে ডায়াবেটিসের কোনো লক্ষণ নেই তাহলে চিকিৎসার কি প্রয়োজন আছে, অনেকের তো হুম, হুম, এটা হুম, মনে হুম, হতে হুম, পারে। হুম, হুম, আসলে কি হয় যে ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া মানে অনেকদিন ধরে রক্তের মধ্যে শর্করার হুম, হুম, পরিমাণ হুম, বেশি, হুম, সেটা বডিতে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে হুম, এবং হুম, ফ্রি র্যাডিক্যালস তৈরি করে, হুম, এবং সেই ফ্রি র্যাডিক্যাল অক্সিডেটিভ স্ট্রেস এটা একটা ইনফ্লামেশন তৈরি করে বডিতে, একটা প্রদাহ। হুম, তার জন্য আমাদের রক্ত বাহুগুলোকে খারাপ করতে শুরু করে। মেজরিটি যে ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনস গুলো হয়, যেগুলো মেনলি হয় রক্ত বাহু এবং নার্ভ খারাপ হওয়ার জন্য। নার্ভও খারাপ হয় কিন্তু এই কিছুটা রক্তবাহের জন্য, কারণ নার্ভের মধ্যে পুষ্টি তো এই রক্তবাহের মাধ্যমেই যায়, তার জন্য রক্তবাহগুলো মেনলি খারাপ হলে নার্ভ খারাপ হয়। কিডনির মধ্যে রক্তবাহ মানে গ্লোমেরুলাস খারাপ হলে কিডনি খারাপ হয়। চোখের মধ্যে রক্তবাহ রেটিনোপ্যাথি হয় রক্তবাহের ডিসফাংশনের জন্য। হার্টের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ বিকজ অফ ডায়াবেটিস, সেটা হয় হচ্ছে ব্লাড ভেসেলসের প্রবলেমের জন্য। পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, পায়ে ব্লাড সাপ্লাই কম যাচ্ছে না, ডায়াবেটিসের রক্তবাহের প্রবলেম। এই ডায়াবেটিস, এই ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া যেটা করে হচ্ছে রক্তবাহগুলো স্বাস্থ্য খারাপ করে, সিভিয়ার এন্ডোথেলিয়াল ডিসফাংশন তৈরি করে। এবার রক্তবাহ তো আমাদের একদম মাথা থেকে শুরু করে পা অবধি। এক্স্যাক্টলি, মানে যে কোনো জায়গায় আমাদের তার জন্য ডায়াবেটিসের স্ট্রোক হওয়ার সম্ভাবনা তো বেশি, ডায়াবেটিসে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, ডায়াবেটিসে গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা বেশি, পায়ের রক্তবাহ বন্ধ হয়ে গিয়ে ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে গিয়ে গ্যাংগ্রিন হতে পারে, সেই জন্য থেকে হাত পাও বাদ চলে যেতে বাদ চলে যেতে পারে। ডায়াবেটিস হলে ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে। তা বলে কি চিকিৎসা করলেই কি আপনি কমপ্লিকেশন এড়াতে পারবেন? অনেক ক্ষেত্রে এড়াতে নাও পারেন, কিন্তু ডায়াবেটিস চিকিৎসা না করলে আপনার কমপ্লিকেশন হবে, এটা 100%। ডায়াবেটিস চিকিৎসা প্রপারলি হলে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কমবে, কমপ্লিকেশন হওয়াটা পিছিয়ে যাবে। যেটা কম বয়সে হতো ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে, সেটা অনেক বেশি বয়সে হবে। প্লাস আপনার আর্থ সামাজিক কিছু বেনিফিটস আছে। আপনি যদি কমপ্লিকেশনে বেড রিডেন হয়ে গেলেন, বাড়িতে বসে গেলেন, তাহলে তো আপনার ইনকাম হলো না, কাজের জায়গায় যেতে পারলেন না। প্লাস আপনার কমপ্লিকেশন যত হবে চিকিৎসার খরচ বাড়বে, তাহলে আর্থ সামাজিক একটা ক্ষতি হতে পারে ডায়াবেটিস ভালো করে চিকিৎসা না করলে এবং সুগার লেভেল ভালো করে কন্ট্রোল না করলে। মানে সত্যি তো, মানে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার বাড়ির লোক তো, পরিবারকে কে দেখবে কে বলুন তো? দেখবে? রোজগার তো করতেই হবে। মানে আগে থেকেই আপনি সতর্ক হয়ে যান, মানে ওই দিনটার জন্য অপেক্ষা করতে হবে না যে আপনার পায়ে গ্যাংগ্রিন হয়ে যাবে, আপনার চোখে ক্যাটারাক্ট হবে। তো অতদিন অপেক্ষা করার দরকার নেই। আপনাদের যদি মনে হয় যে না, আপনাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, আপনি ওভারওয়েট, আপনার পিসিওএস আছে, তাহলে অবশ্যই একবার রক্ত পরীক্ষা করিয়ে নিন। আচ্ছা ডাক্তারবাবু, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে ডায়াবেটিসের যে বিষয়টা, এই বিষয়টা তো মোটামুটি আমরা সব কম বেশি জানি। তো এর মধ্যে সবথেকে বড় মিথ বা সবথেকে বড় ভুল ধারণা কোনটা? চিনি খেলে ডায়াবেটিস হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এরকম কোনো প্রুভেন কিছু নেই না, যে যাদের ডায়াবেটিস হবে না তাদের চিনি খেলে ডায়াবেটিস হবে না। মানে তার জন্য অনেক কিছু ফ্যাক্টর থাকতে হবে। আপনার জেনেটিক একটা প্রিডিসপোজিশন থাকতে হবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে হবে, আপনার ইনঅ্যাক্টিভিটি হতে পারে, ডায়েট ব্যাড হতে হবে, অ্যালকোহল কনজাম্পশন, বাড়িতে ওই মানে শরীরের মধ্যে পিসিওএস থাকতে হবে, বা ওই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, বা গর্ভের মধ্যে যখন ছিল তখন জেস্টেশনাল ডায়াবেটিস ইত্যাদি, এগুলো থাকতে হবে। অনেকে বলেন যে এই চিনি খাস না ডায়াবেটিস হয়ে যাবে। আসলে এরকম অনেক মানুষ আছেন তারা সারাদিনে 5-6 বার চিনি খান বিভিন্ন ভাবে। আমার মায়ের কথাই আমি বলছি, আমার মা সপ্তাহে 500 গ্রামের মতো চিনি খেয়ে নেন। হ্যাঁ, বেশি হবে। শরবত খাচ্ছেন কখনো চিনি গুলে, চায়ের মধ্যে 3 চামচ চিনি খান। আমার মায়ের, আসলে আমার দিদা ডায়াবেটিক, আমার দাদু ডায়াবেটিক নন, এবং আমার দিদা মারা গেছেন 87-এ, আর দাদু এখনো জীবিত। দাদু 93-94 ইয়ার্স ওল্ড। তো জেনেটিক্যালি মা বলতে হয় কিছুটা ব্লেসড। এবং শুধু তাই না, মায়ের ডায়াবেটিস নেই, সেই জন্য মা চিনি এখন অব্দি খেয়ে যাচ্ছে, তার মায়ের কোনো অসুবিধা নেই, মায়ের ডায়াবেটিসও নেই, তাতে মা ভালোই চালিয়ে যাচ্ছে। কিন্তু এই চিনি খেয়ে যে ডায়াবেটিস হয় না তার বড় প্রমাণ হচ্ছে আমার মা। কিন্তু ডায়াবেটিস হলে চিনি খেতে পারবে না, কারণ চিনি একটা রিফাইন্ড কার্বোহাইড্রেট, এটা সুগার স্পাইক বাড়িয়ে দেবে। তা বলে কি মিষ্টি ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারবে না ইচ্ছা হলে? সে একটা শখে শীতকালে একটা নলেন গুড়ের সন্দেশ খেলেন, কিন্তু মানে সেটা একটা সবকিছু সীমিত একটা অভ্যাসের মধ্যে থাকতে হবে।
সেটাকে তো আউট অফ কন্ট্রোল করলে হবে না। আচ্ছা, তো এবার অনুষ্ঠান শেষে যেটা জানতে চাইবো যে নতুন প্রজন্ম যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? 5টা জিনিস আমি তাদের জন্য বলতে চাই। আমি সবার জন্যই বলি। কিন্তু যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, রিস্ক ফ্যাক্টরস আছে, তাদের 5টা জিনিস আমি বলতে চাই। একটা হচ্ছে অ্যালকোহল থেকে দূরে থাকুন। 2 নম্বর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান। আমি বুঝতে পারছি আপনারা ভীষণ ব্যস্ত, কাজ করতে হয়, অনেকে লেট নাইট কাজ করতে হচ্ছে, অনেকে কাজের ডিউরেশন অনেক বেশি, সকাল 8টায় ঢুকছেন, রাত্রিবেলা অফিস থেকে বেরোচ্ছেন 11টায়। কিন্তু তার মাঝে চেষ্টা করুন সারাদিনে অন্তত 40-45 মিনিট কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে ঢুকতে। অফিসে থাকলে সেখানেও অন্তত ওয়াক করার একটা টাইম বার করুন। একবারে পাচ্ছেন না 2বার 3বারে করুন। যে 0.5 ঘন্টা ডাক্তার হাঁটতে বলেছে, ঠিক আছে একবারে 0.5 ঘন্টা বার করতে পারছি না, 10 মিনিট করে 3বার ব্রিস্ক ওয়াক করুন, তাহলে 0.5 ঘন্টা হয়ে যাবে। 3 নম্বর রেগুলার ডায়েটটা যেন ব্যালেন্স ডায়েট হয়। আপনি ওই বাইরের ওই পিৎজা, পাস্তা, নুডলস, বার্গার, পেস্ট্রি, কেক এইসব খেয়ে না বেশি দিন আপনি টানতে পারবেন না, কারণ ডায়াবেটিস একটা ক্রনিক অসুখ তো। 4 নম্বর হচ্ছে আপনার স্লিপ এনশিওর করুন, আপনার ঘুমের সময়টা নিশ্চিত করুন। আপনি যাই কাজ করুন না কেন, আপনি যতই ব্যস্ত হন না কেন, বডির বায়োলজিক্যাল ক্লক মানবে না কিন্তু আপনি যদি কম ঘুমিয়ে দিন কাটান। আপনাকে 7 ঘন্টা মিনিমাম ঘুমোতেই হবে। 8 ঘন্টা ঘুমোলে সবচেয়ে ভালো। 8 ঘন্টা ঘুমানো অনেকের পক্ষে সম্ভবপর হয় না। সেটা 7 ঘন্টা ঘুমোতেই হবে, কারণ 7 ঘন্টা ঘুমটা ভীষণ গুরুত্বপূর্ণ। মানে খুবই গুরুত্বপূর্ণ আরকি। আর 5 নম্বর টিপস হচ্ছে রেগুলার পরীক্ষা করুন যে আপনার ডায়াবেটিস আছে কিনা। কোনো এক দৈববাণী আর কোনো এক বন্ধু কানে এসে আপনাকে বলে দেবেন আপনার ডায়াবেটিস হয়েছে। আপনি পরীক্ষা করলে, টেস্ট করলেই তবে আপনি জানতে পারবেন আপনার ডায়াবেটিস হয়েছে। এই 5টা টিপস আমার নিউ জেনারেশন যারা হাইলি প্রিডিসপোজড ফর ডায়াবেটিস, মানে ফ্যামিলি হিস্ট্রি আছে, অন্যান্য রিস্ক ফ্যাক্টর আছে, তাদের জন্য আমার রইল। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। ডায়াবেটিস সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। একটি নাম্বারও আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা চাইলে সেখানেও ফোন করে বা মেসেজের মাধ্যমে আপনারা আপনাদের যা প্রশ্ন সেখানে জানাতে পারেন, কিংবা আপনি চাইলে সেখানে আমাদের যিনি ডাক্তারবাবু আছেন তার সঙ্গেও আপনি দেখা করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।